Hello all my dear student, I hope all of you are good. তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অধ্যায় 4 যে পাঠের নাম হইছে যে দুটো চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। এটার অনুশীলনী 4.1 এ দেখো মোট দুইটা প্রশ্ন আছে, ঠিক আছে? 1 নম্বর আর 2 নম্বর আছে মোট 8টা প্রশ্ন। সবগুলা এই ভিডিওর মধ্যে সমাধান করব। কিন্তু সমাধান তো করিলাম, কিন্তু সমাধান করার আগে আমরা যদি এটার এই যে পাঠটা আছে যে পাঠের নাম হলো দুটা চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। তো সমীকরণ কি, রৈখিক কি এবং চলক কারে হয়, দুটো চলক এখানে কিতা বুঝাইছে এটা যদি না জানি আমরা, অর্থাৎ এই পাঠের নামটার মধ্যে কি লুকায় আছে এই পাঠের মধ্যে, ঠিক আছে? এই পাঠের নামের মধ্যে দেওয়া আছে। তো আমরা এই কি কি লুকানো আছে কনসেপ্ট এটা আমরা জানবো, তখন দেখবা অনুশীলনী 4.1 সমাধান করতে একদম ইজি হইব, ঠিক আছে? তো আমি কনসেপ্টটা আগে বুঝাইমু, যার কারণে 3-4 মিনিট সময় লাগবে। তোমরা দেখবা কনসেপ্টটা, তখন তারপরে তোমরা নিজে অঙ্কগুলো পড়লে নিজেই সমাধান করতে পারবে, আমার করিয়ে দিতে লাগতো না, ঠিক আছে? যাই হোক, তবুও আমি করবো, কিন্তু কনসেপ্টটা আগে বুঝবো, ঠিক আছে? তো কনসেপ্ট মেইন, কারণ পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন দিলে কনসেপ্ট ব্যবহার করে তোমরা যদি না দিয়ে আইতে পারে, যার ফলে মার্ক তোমরা কম পাইবা। এই কারণে কনসেপ্টটা জানা খুবই জরুরি, ঠিক আছে? তো প্রশ্ন বইয়ের মধ্যে যেহেতু কইছে দুটা চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, এটা কি আমরা ক্লাস 7 এবং 8 এর মধ্যে আমরা পাইছিলাম যে এক চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। তোমরা হয়তো জানি না মনে আছে কি না তোমরা, ঠিক আছে? তো এক চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ আমরা করছিলাম। তো আজকে এই পার্ট যেহেতু ক্লাস 9 এ তোমরা তো বড় হইছো, তো তোমরা দুটা চলক বিশিষ্ট চলক দুইটা দিছে, আগে ছিল একটা। তো এই দুইটা চলক দিয়ে কিভাবে অঙ্ক করতে লাগে এটা আমরা চলা শুরু করি। প্রথম কথা হচ্ছে আমরা এই পাঠের নামটা আমরা বুঝতে হলে প্রথম জানবো যে সমীকরণ কি জিনিস। সমীকরণ হইল গিয়ে জিনিস, যেমন মনে করো আমরা দোকান থেকে কোনো বস্তু যদি কিনি, মনে করো 1 কেজি আলু কিনি, তারপরে পাল্লার মধ্যে একদিকে কিতা দেয়, একদিকে বাটখারা বা যে ওয়েট মেজারিং ইউনিট আছে, ঠিক আছে? 1 কেজি পাথর দিব, ঠিক আছে? আর ডান দিকে কিতা দিব, 1 কেজি আলু দিব, ঠিক আছে? এরকম আলু দিব 1 কেজি আরেকটা পাল্লার মধ্যে। তারপর মাপবো, মাপিয়া কিতা করা সমান সমান হইলেই তো আমরা কিনে আনি। যদি কম হয় আমরা কইমু দাদা কম হয়েছে আর একটু বেশি দাও, ঠিক আছে? তো এটা সমান সমান মানে কি, বাম দিক আর সমান ডান দিক করা, তখনই আমরা সমীকরণ মানে সমান করিয়া আমরা আনি, ঠিক না? তো সমীকরণ অঙ্কর ক্ষেত্রে এরকম হয়, যেমন যে দুদিকে মানে সমান থাকবো, মধ্যে বাম দিকে কিছু অঙ্কের গণিতিক কিছু রাশি থাকবো, ডান দিকে কিছু রাশি থাকবো, এটারই সমান করারই হয় সমীকরণ, ঠিক আছে? যেরকম আমরা এক চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ যখন করছিলাম, এরকম করছিলাম যে x + 3 = 4, এটা যদি হয় তাহলে আমরা x এর মান বার করতাম। দেখো চলক আছে একটা, এটা আছে ধ্রুবক, তো +3 আছে সমানের বাম দিকে, ডান দিকে গেলে কি হয় -3, তো x = 4 +3 -3 হয়ে যাব, তো 4 - 3 হয়ে যাব 1, অর্থাৎ x এর মান কি পাইছি 1, ঠিক আছে? তো এটা দেখো বাম দিক সমান ডান দিক করছি কেমনে, দেখো ডান দিকে কি আছে 4 আর বাম দিকে কি আছে x + 3, তো x এর মান কিতা বার করছে 1, তো 1 + 3 যোগ করলে কত হইব 4 = 4। তার মানে দেখো তো আমরা সমাধান করছি। তার মানে আমরা কিতা হইতে পারি যে সমীকরণ হইল গিয়া যে সমীকরণ হইল গিয়া যে রাশিগুলোর মধ্যে কি থাকে, সমান থাকে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ দুদিকে গাণিতিক রাশি থাকে, এটারে সমান করা বোঝায়, ঠিক আছে? তো সমীকরণ আশা করি বুঝছো। রৈখিকতার অর্থ কি, তার রৈখিকতার অর্থ হইল গিয়া আমরা পাইছিলাম ক্লাস 8 যে রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, ঠিক আছে? তো রৈখিক সমীকরণ এই সমীকরণগুলো যেগুলার চলকের বা যেগুলা রাশির উপরে মাত্রা কিছু থাকে না, মানে 1 থাকে, ঠিক আছে? এখানে কিছু নাই মানে 1, যদি 2 থাকতো আমরা স্কয়ার লিখলাম না, যদি 3 থাকতো আমরা কিউব লিখলাম না, অর্থাৎ যে রাশিগুলা বা যে সমীকরণের মাত্রার মধ্যে কিছু নাই মানে শুধু 1 থাকবো, কিছু নাই মানে 1, যেমন x⁴ মানে কি খালি x লিখলে আমরা উপরে কিছু নাই মানে 1 আছে বোঝায়। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি যে 2x + 3 = 0, তার মানে এটা কি, এটা একটা রৈখিক সমীকরণ। কত চলক বিশিষ্ট, এক চলক। কেন দেখো চলক কয়টা আছে, একটা, মানে x চলক। তখন রৈখিকতা বুঝছি, রৈখিকতা যে সমীকরণের মধ্যে মাত্রা 1 থাকে, ঠিক আছে? উপরে সূচক কিছু নাই মানে 1 থাকে, অর্থাৎ কিছু থাকতো না, ঠিক আছে? তার মানে এটা আমি কি থাকব, রৈখিক। তো রৈখিক সমীকরণ কারে বুঝছি, সমীকরণ হলো উভয় দিকে সমান চিহ্ন থাকবো রাশির গাণিতিক রাশির মধ্যে, আর রৈখিক হলো যার মাত্রা কিছু থাকতো না, ঠিক আছে, বা 1 থাকে। চলক কারে হয়, চলক হইল গিয়া যেমন যে ইংরেজি বর্ণমালা মানে অ্যালফাবেটের মধ্যে এ বি এর থেকে জেড এর মধ্যে, এর থেকে জেড পর্যন্ত মধ্যে আমরা যে বর্ণগুলা বেশি ব্যবহার করি, যেমন বেশি ব্যবহার করি এক্স ওয়াই, ক্লাস 8 তোমরা করে আইছো, ক্লাস 7 করে আইছো, বেশিরভাগ চলকে আমরা এক্স এবং ওয়াই ধরি। আর কোনো কোনো ক্ষেত্রে দেখবা টি ধরা হয়, কোনো কোনো ক্ষেত্রে ইউ ধরা হয়, কোনো কোনো ক্ষেত্রে কে ধরা হয়। যেমন অনুশীলনী 2.5 আমরা করছিলাম, 2.4 এর মধ্যেও কে এর মান বার করছিলাম, তোমরা যারা দেখছো না। কারণ এই
অনুশীলনী অর্থাৎ এই ক্লাস 9 গণিতের অনুশীলনী R1 R2 চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 সবগুলো সমাধান করছি। ভিডিও ডেসক্রিপশনে তোমরা প্লেলিস্টের লিংক পাইবা, দেখিলে, ঠিক আছে, বা চ্যানেলে গেলে খুঁজলে তোমরা পাইবা। তো এখানে দেখো এক্স ওয়াই টি ইউ কে এগুলো কি যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়, সব থেকে বেশি ব্যবহার হয় এক্স এবং ওয়াই, অর্থাৎ যে ইংরেজি বর্ণগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় এগুলারে আমরা কি তা কই চলক কই, ঠিক আছে। চলক অর্থাৎ আমি কইতে পারি সংক্ষেপে যদি স্যারে জিজ্ঞায় বা তোমরা শিক্ষককে জিজ্ঞাসা করি যে চলক কি, চলক আমরা কইতে পারি এর থেকে জেড এর মধ্যে সর্বোচ্চ পরিমাণে মানে সব থেকে বেশি ব্যবহার হয় যে কোনো দুটি বর্ণ বা তিনটি বর্ণ বা যে কোনো বর্ণগুলোকে আমরা চলক বলতে পারি, ঠিক আছে। তো এখানে হচ্ছে দুটো চলক, তো দুটো চলক মানে কি তা একটা এক্স আর একটা ওয়াই নিতে পারি, এটা একটা চলক, এটা একটা চলক, ঠিক আছে, বুঝছো আশা করি। তো পাঠের নাম আছে যে দুটো চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, ঠিক আছে। তো দুটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ যদি এখন কিভাবে আমরা সাজাইতে পারি বানাইতে পারবো এটা যদি জানতে লাগে তো আমরা লিখতে পারি দুটো চলক, মনে করো দুটো চলক, একটা নিলাম এক্স আর একটা ওয়াই। রৈখিক মানে কি তার রৈখিক হলো এটা মাত্রার কিছু নাই মানে ওয়ান আছে, ঠিক আছে, তার মানে এটা সেম থাকবো। সমীকরণ মানে কি তা সমান চিহ্ন থাকবো আর ডান দিকে কিছু থাকবো। তো ডান দিকে কিছু থাকবো মানে কি তা মনে করো এখানে আমি জিরো দিলাম, ঠিক আছে, কিছু থাকবো মানে কি তা জিরো হইলেও থাকতে লাগবো, ঠিক আছে, তখন এটা সমীকরণ হইব। এখন এখানে এক্স আর ওয়াইয়ের মধ্যে চিহ্ন কিতা হইব যদি সমীকরণ হইতে লাগে এটার মধ্যে প্লাস বা মাইনাস হইতে লাগবে, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে প্লাস হয়, তো আমি এখানে প্লাস দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো প্লাস বা মাইনাস আমি কইছি, এখানে আমি পূরণ কইছি না, কেন কইছি না পূরণ, কারণ এক্স আর ওয়াই আমি যদি লিখি লাই এক্স ইন্টু ওয়াই আমরা লিখি লাই ইকুয়াল টু জিরো লিখি, তাহলে কি তাইব এক্স ইন্টু ওয়াইটার নিচে উপরে কিছু নেই মাত্রা মানে ওয়ান, এটার উপরে কিছু নেই মানে ওয়ান, তো ওয়ান আর ওয়ান পূরণ করলে কি তাই দুইটা পূরণ করলে ওয়ান আর ওয়ান প্লাস হয়ে যায়। তো প্লাস হলে কি তাইব এক্স ওয়াই উপরে যাব টু, তার মানে টু হয়ে গেছে। টু মানে কি তা টু মানেই তো দ্বিঘাত সমীকরণ। তো আমার রৈখিক সমীকরণ যেহেতু কইছে তো এটা রৈখিক সমীকরণের ধর্ম মানেন না কোন সময় যখন পূরণ বসাইব, ঠিক আছে। অর্থাৎ আমি কইতে পারি যে রৈখিক সমীকরণ হইতে হলে পূরণ চিহ্ন দুইটা চলকের মধ্যে কোনো সময় হইতে পারতো না, ঠিক আছে। এখন দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণে একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়ম বা যে নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা অঙ্ক করতে লাগবে সমাধান। নিয়মটা হচ্ছে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এটা কি তা হচ্ছে যে দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ সমাধান করতে হলে নিয়মটা হলো গিয়া এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এখানে দেখো চলক এক্স আছে চলক ওয়াই আছে, দুইটা চলক আছে। রৈখিক, রৈখিক মানে মাত্রা কিছু নেই মানে ওয়ান আছে। সমীকরণ মানে সমান আছে, বাম দিকে জিরো আছে, ঠিক আছে। তো এখন অনেকের মনে প্রশ্ন হইতে পারে স্যার একটু আগে কইলেন যে এর থেকে জেডের মধ্যে যে কোনো অ্যালফাবেটে আমরা চলক কইতে পারি, কিন্তু এখানে এ আর বি চলক হইলো না কেন বা সি কেন চলক হইলো না। আমি কি তা কইছিলাম যে আমি বলছিলাম এ আর জেডের মধ্যে সবথেকে বেশি ব্যবহার হওয়া যে বর্ণগুলো আছে যেমন এক্স ওয়াই জেড টি ইউ কে এইগুলার আমি কইছি চলক, আমি কিন্তু এ আর বি চলক কইছি না, ঠিক আছে। তো এখানে এ আর বি আর সি এই তিনটা হইব বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা, এটা মাইনাস হইতে পারে, এটা প্লাস হইতে পারে, ঠিক আছে, এটা মাইনাস হইতে পারে, এটা যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, ঠিক আছে, বুঝছো আশা করি। তো এ বি আর সি হইব বাস্তব সংখ্যা আর এক্স ওয়াই হইব দুইটা চলক। যেমন এই রূপে আমি সাজাইতে মনে করো এর মান আমি ধরলাম 3, এখানে হলো এক্স প্লাস এখানে বির মান ধরে নিলাম 4, এখানে চলক আছে ওয়াই প্লাস সি মনে করো আমি দিলাম আবার 3 ইকুয়াল টু জিরো। তো এটা কি তাই এটা একটা দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, কারণ এখানে এ বি আর সি তিনটা হলো বাস্তব সংখ্যা আর এখানে আছে চলক দুইটা, দুই চলক বিশিষ্ট রৈখিক মানে মাত্রা কিছু নেই মানে ওয়ান আর সমীকরণ হয়েছে এটা, বুঝছো আশা করি। তো এইরকম রূপে আমরা সাজাতে লাগবো, অর্থাৎ দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ পাঠের নাম মনে হইলে আমরা নিয়মটা কি তা মনে রাখতে লাগবো যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। ক্লিয়ার হয়েছে আশা করি এতটুকু। তো এখন আশা করি তোমরা যদি স্যারে প্রশ্ন করে স্কুলের মধ্যে যে রৈখিক সমীকরণ কারে হয় আমরা হইতে পারবো যে সমীকরণগুলোরে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি রূপে লেখা যায় ইকুয়াল টু জিরো রূপে লেখা যায় এটার আমরা কইবো রৈখিক সমীকরণ। যে অনেক উদাহরণ আছে, যেমন মনে করো 2x মাইনাস 3z ইকুয়াল টু জিরো, ঠিক আছে, 2x মাইনাস 3z ইকুয়াল টু জিরো। দেখো এক্স আর জেড দুইটা চলক আছে, অনেকে হইতে পারে যে এখানে সি কই গেল, সি কিছু নাই মানে কি জিরো, ঠিক আছে, প্লাস বা মাইনাস আমি জিরো দিতে পারি, তো জিরো দেওয়া না দেওয়া সমান, এই কারণে আমি লিখছি না, অর্থাৎ আমি 2x মাইনাস 3z ইকুয়াল টু জিরো আমরা লিখলো, এটা কি তাই রৈখিক সমীকরণ। অতটুকু ক্লিয়ার হয়েছে, বুঝছো আশা করি। এখন চলো আমরা এই অনুশীলনী যে 4.1 আছে তোমরা 4.1 এর সমাধানগুলো করবা, ঠিক আছে। তো চলো দেখি 4.1 এ কি তা হয়েছে। 4.1 এর প্রথম প্রশ্ন হয়েছে যে একখানা খাতার ক্রয় মূল্য আছে একটি কলমের ক্রয় মূল্যের দ্বিগুণ, ঠিক আছে, এই উক্তিটিকে দুটো চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এখানে একখানা খাতার ক্রয় মূল্য x টাকা এবং একটি কলমের ক্রয় মূল্য y টাকা ধরবে। আমার ইঙ্গিতও দেওয়া দিছে, পরীক্ষা কিন্তু এরকম ইঙ্গিত দিত না, তোমরা ইঙ্গিত দেওয়া দিছে কেন, কারণ প্রথম করতেছ তো ক্লাস 9 ওটি এই কারণে, ঠিক আছে। তো একখানা খাতার ক্রয় মূল্য আমরা ধরতে লাগবো, এখানে খাতার ক্রয় মূল্য x ধরতে লাগবো আর এখানে কলমের ক্রয় মূল্য
ক্রয় মূল্য কিতা ধরতাম আমরা y টাকা ধরতাম, এরপরে কইছে দ্বিগুণ, এটা প্রশ্ন মতে আমরা সমীকরণ বানিয়ে দিতাম দুই চলক বিশিষ্ট। তো একদম সহজ। তো প্রথমে আমরা সলিউশন দিয়ে লিখে লইম। অনুশীলনী 4.1 কোয়েশ্চন নাম্বার 1 এর আনসার বা সলিউশন দিয়ে আমরা লিখব যে মনে করি খাতার ক্রয় মূল্য আমি ধর্ম কত ধর্ম আমরা কইছি x টাকা। প্রশ্ন মধ্যে কয়া দিছে, প্রশ্ন পরীক্ষা কিন্তু কয়া দিত না, আমরা এখানে কয়া দিছে কারণ আমরা সমাধান করার লাগি দড়িয়া করতাম, ঠিক আছে। তারপর লিখবো যে কলমের ক্রয় মূল্য, ঠিক আছে, সমান ধর্ম y টাকা। আমার লেখা তেমন সুন্দর না, আমি আগেও কইছি ভিডিও রেকর্ড করিয়া, ঠিক আছে। তো তোমরা কিছু মনে করিও না, যখন আমি লিখি আমি কয়াও লিখি, তোমরা লিখে লইবা সঙ্গে সঙ্গে। এখন প্রশ্ন মতে কিতা কইছে যে এখানে খাতার ক্রয় মূল্য একটি কলমের ক্রয় মূল্যের দ্বিগুণ, ঠিক আছে। তো একটা খাতার ক্রয় মূল্য আমরা প্রশ্ন মতে লিখবো, প্রশ্ন মতে খাতার ক্রয় মূল্য কিতা আছে x টাকা, এটা কিতার দ্বিগুণের সমান, মানে কলমের ক্রয় মূল্যের দ্বিগুণের সমান। তো কলমের মূল্য কত আছে y টাকা, এটা x টাকা হলো খাতার ক্রয় মূল্য, এটা সমান কিতার সমান কলমের ক্রয় মূল্যের দ্বিগুণ। তার মানে দ্বিগুণ মানে কলমের ক্রয় মূল্যের দ্বিগুণ কত হলো, কলমের ক্রয় মূল্য y, দ্বিগুণ মানে 2 পূরণ, ঠিক আছে। তো 2y, x = 2y, এটা হইছে গিয়া সমীকরণ। এখন এটা আমরা ওই যে আমি কইছি যে এটার কিতা কইছে দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণে আমি দেখাইতাম। তো রৈখিক সমীকরণে দেখাইলে আমরা সব সময় মাথায় রাখতে লাগবে যে ax + by + c = 0 হইতো। তো এই রূপে আমরা লিখতে হলে এটার কিতা করতে পারি, এটা যেমন দেখো এখানে x আছে, x বাম দিকে আর ডান দিকে আছে +2y, ডান দিকে আইলে যাব -2y = কিতা হয়ে যাবে 0, কিছু নাই মানে 0। এখন এখানে c আনছে না, কেন আনছে না, কারণ এখানে আর কোনো বাস্তব সংখ্যা দেওয়া নাই, যদি থাকতো এখানে লিখলাম না, এখানে কিছু নাই মানে 0 আছে, প্লাস বা -0, ঠিক আছে, বুঝছো আশা করি। তো এটা হইছে গিয়া রোমান না কোয়েশ্চন নাম্বার 1 এর সমাধান। আমরা যেটা কইছে আমি এটা লিখছি, ঠিক আছে। তো প্রথমে লিখবা যে মনে করি খাতার ক্রয় মূল্য x টাকা, কলমের ক্রয় মূল্য y টাকা, প্রশ্ন মতে দিয়া x = 2y আর x -2y হইব, কারণ +2y আছে ডান দিকে, বাম দিকে হলো -2y = 0। এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1 এর সমাধান। যদি কোনো ডাউট থাকে তোমরা জানাইবা, ঠিক আছে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। চলো নেক্সট কোয়েশ্চনটা আমরা করি। নেক্সট কোয়েশ্চন অর্থাৎ হইল গিয়া যখন 2 নম্বর হইছে যে নিম্নলিখিত সমীকরণগুলোকে ax + by + c = 0 রূপে প্রকাশ করো এবং প্রতি ক্ষেত্রে কিতা কইছে a b এবং c এর মান উল্লেখ করো। একদম সহজ। কিতা কইছে আমারে যে ওই যে দুই চলক বিশিষ্ট রৈখিক সমীকরণের নিয়মে আমরা এটারে প্রত্যেকটা সমীকরণের আমরা প্রকাশ করতাম করিয়া a b আর c এর মান, ওই যে a b c তিনটা বাস্তব সংখ্যার মান আমরা নির্ণয় করতাম। একদম সহজ। চলো সমাধান করি আমরা। তো প্রথমে কোয়েশ্চন নাম্বার 2 দিয়া রোমান 1 এর আনসার দিলাইবা, রোমান 1 এর সলিউশন দিলাইবা, ঠিক আছে। সলিউশন দিয়ে কোয়েশ্চনটা লিখবা। কোয়েশ্চনটা আছে 2x + 3y = 9.35, ঠিক আছে। এটার কিতা রূপে লিখতাম ax + by + c = 0 রূপে। তো এটা একদম সোজা। দেখো এটা এই রূপে দেওয়াই আছে। কিভাবে দেওয়া আছে দেখো, এখানে x আছে, এখানে x আছে, এখানে y আছে, এখানে y আছে, শুধু c এখানে নাই, ঠিক আছে। তো c আনা যাইব কেমনে, আনা যাইব সমানের ডান দিকে কিতা হইতে লাগবে, সমানের ডান দিকে এটার নিয়মে 0 হইতে লাগবে। তার মানে সমানের ডান দিকে এখানে 0 রাখি লাইমু, আর সমানের ডান দিকে যে সংখ্যাটা আছে বাস্তব সংখ্যাটা এটা প্লাসে আছে, বাম দিকে আইলে মাইনাস হয়ে যাব। যেমন দেখো আমি করি 2x এর জায়গায় থাকবো, + 3y জায়গায় থাকবো, সমান এখানে লিখতাম না। কেন লিখতাম না, কারণ ওই যে বাস্তব সংখ্যাটা আছে এটা c এর মান, এটা +9.35 আছে, এটা বাম দিকে আইলে যাব -9.35 = 0, ঠিক আছে। অতটুকু বুঝছো আশা করি। এখন আমার প্রশ্নের মধ্যে এটাও কইছে যে a b এবং c এর মানও আমরা লিখতাম। তো a b এর মান আমরা ফাইলেছি, এর মান হইব 2, b এর মান হইব 3 আর c এর মান হইব -9.35, ঠিক আছে, -9.35। তো এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে এখানে তো স্যার প্লাস আছে, এখানে মাইনাস কেমনে আইলো। দেখো আমি যদি 2x + 3y প্লাস ওই যে বি এটার প্লাসের জায়গায় প্লাস দিলাম, ঠিক আছে। এখন দেখো 9.35 কিন্তু প্লাসে আছে, সমানে ডান দিকে, এটা বাম দিকে আনছি, কিতা আইব মাইনাস আইব, তার মানে এখানে আইব -9.35, ঠিক আছে, ইকুয়াল টু কিতা আইতো 0। এখন তো বুঝছো অতটুকু। এটার সমাধান করলে কিতা আইব 2x এর জায়গায় +3y জায়গায় দেখো প্লাসে মাইনাস হয়ে যাবে -9.35 হয়ে যাব। এখন বুঝছো আশা করি। এখানে প্লাস আছে, এখানে মাইনাস কেন আছে, এই দুইটা প্লাসে মাইনাসে কিতা হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। কেন, কারণ 9.35 প্লাস আছে সমানে বাম দিকে ডান দিকে, যদি এটা বাম দিকে এটা কিতা হইব মাইনাস হইব, আর মাইনাসে আর এখানে ওই যে সূত্রের প্লাসে মাইনাস হয়ে গেছে, বুঝছো আশা করি। তো এখানে লিখবা a b আর c এর মান ফাইলেছি, এখানে a সমান লিখবা 2, b সমান লিখবা 3 এবং c সমান লিখবা -9.35, ঠিক আছে। এটা হচ্ছে সমাধান।
যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে নিচে জানাইবা ঠিক আছে চলো নেক্সট করি আমরা রোমান 2 আছে দেখো x - y/5 - 10 আছে ইকুয়াল টু 0 তো এটা x + by + c রূপে দেওয়া আছে ax + by + c ইকুয়াল টু 0 রূপে অলরেডি দেওয়া আছে ঠিক আছে শুধু আমরা এর মান b এর মান আর c এর মান বার করতাম এটা দেখো এটা সমাধান করলে আমরা x রে আমরা লিখতে পারি x এর লগে কিছু নেই মানে 1 আছে তো আমরা লিখতে পারি 1 * x ঠিক আছে মাইনাস এখানে দেখো y/5 আছে কিন্তু y এর লগে কিছু নেই মানে কি আছে 1 আছে তার মানে আমি লিখতে পারি -1/5 ইনটু y আমরা করতে পারি ঠিক আছে -1/5 ইনটু y ঠিক আছে বুঝছো আশা করি -1/5 ইনটু y টার আমি ব্র্যাকেটে রাখিলেই মারি এই প্লাসটার আমরা প্লাস এখানে দিলেই ঠিক আছে আর এটা 1 * x 1 * x আছে আর এখানে আছে কিটা -10 তো আমরা লিখমু প্লাস ওই যে সূত্রর প্লাস আর ব্র্যাকেটে লিখমু -10 ইকুয়াল টু 0 এখন দেখো 1 * x হইব কি 1x তো 1x মানে কিটা x এর মান আমরা কিটা পাইছি আমরা এখানে লিখে নেই মার লাইন লিখতে লাগতো না এখানে লিখি a ইকুয়াল টু লিখমু 1 b ইকুয়াল টু লিখমু কিটা আছে প্লাস এর মাইনাস এর মাইনাস তো -1/5 এবং c ইকুয়াল টু লিখমু -10 ঠিক আছে -10 কেন c এর মান হইব -10 তার এবং প্লাস এর মাইনাস আমরা এখানে মাইনাস আছে বুঝছো আশা করি ক্লিয়ার হইছে রোমান 3 কিটা আছে রোমান 3 তে সলিউশন দিলে আমরা সলিউশন রোমান 3 তে আছে যে -2x + 3y = 6 -2x + 3y = 6 এটা আমি সমাধান করলে কি পাইমু দেখো তো একদম সোজা কিভাবে দেখো -2x এর জায়গায় রাখি দাও +3y এর জায়গায় রাখি দাও ঠিক আছে 3y আর সমানের ডান দিকে +6 আছে এদিকে বাম দিকে আইলে যাব -6 এটা সূত্র আর হই যে সূত্র c + c তো +c এটা -6 এদিকে আইব ইকুয়াল টু আছে 0 ঠিক আছে ইমপ্লাইজ দিবা তো এখানে দেখো -2x আছে তো আমি এখানে লিখে লইম যে এখানে a সমান -2 ঠিক আছে এবং কমা b আছে ইকুয়াল টু 3 এবং c আছে ইকুয়াল টু কত আছে -6 এখানে এবং লাগবা তোমরা বুঝছো আশা করি রোমান 4 আমি এখানে করলাই সলিউশন এখানে করলে রোমান 4 এ লেখা আছে x = 3y ঠিক আছে তো এটা আমি ax + by + c রূপে লিখতে হলে এটা কিটা করতে লাগবে আমি x এর জায়গায় রাখি দেব ঠিক আছে x এর লগে কিছু নেই মানে 1 আছে 1 * x ঠিক আছে তারপর আছে প্লাসের জায়গায় দেবো এখানে 3y সমানের বাম দিকে ডান দিকে আছে বাম দিকে আইলে যাব -3y ঠিক আছে -3y আর প্লাস এখানে কি আছে c কিছু নাই মানে 0 ঠিক আছে c কিছু নাই মানে 0 = 0 লিখলাম বুঝছো আশা করি তো এখানে a সমান কি হইব x এর লগে কিছু নাই মানে 1 আছে তো 1 লিখমু কমা b সমান -3 আছে -3 এবং c সমান কিছু নাই মানে কিটা 0 আমরা 0 ধরছি ক্লিয়ার হইছে বুঝছো আশা করি কোশ্চেন নাম্বার 5 আছে দেখো কিটা আছে যে 2x = -5y ঠিক আছে তো এটা আমি সমাধান করতে হলে লিখমু 2x -5y সমানের ডান দিকে বাম দিকে আইলে যাব +5y এখানে c কিছু নাই মানে আমি লিখতে পারি 0 সমান 0 ঠিক আছে তো c কিছু নাই 0 লেখা না লেখা সমান তো 2x + 5y = 0 লিখলে হইব ঠিক আছে এখানে a = 2, b = 5 এবং c = কত হইব 0 এটা হচ্ছে 6 কোশ্চেন নাম্বার 6 এ কইছে যে 3x + 2 = 0 তো 3x + 2 এখানে দেখো y চলক কিন্তু নাই তোমরা হয়তো হইতে পারো যে b এর মান 2 হইব কোনো সময় হইতো না কেন হইতো না কারণ b y থাকে তো এখানে y চলক নাই তার মানে b এর মান আমরা ধরতে পারি 0 তো এটা আমরা আগে লিখতে লাগবে একটা লাইন যে 3 * x লিখতে পারি প্লাস দিয়া 0 * y লিখমু কারণ 0 * y মানে 0 ঠিক আছে 0 লগে যে কোনো কিছু পূরণ হলে 0 হয়ে যায় +2 মানে c এর মান হলো 2 = 0 তো ax + by + c = 0 আমরা পাইছি তো এখানে a সমান হইব x প্লাস না কমা b সমান হইব 0 এবং c সমান হইব 2 ঠিক আছে বুঝছো আশা করি তো কোশ্চেন নাম্বার 7 সলিউশন কোশ্চেন নাম্বার 7 আছে y - 2 = 0 তো এখানে দেখো y চলক আছে কিন্তু x তো নাই তার মানে আমার x এর মান কি ধরতে হবে 0 তো আমি x এর মান 0 ধরতে হলে আমি লিখব 0 * x এখানে প্লাস লিখব by মানে 1 * y - c ঠিক আছে প্লাস -2 = 0 ঠিক আছে ax + by + c = 0 তো আমি এখানে a = লিখব a = 0 সরি এর মান কত হইব 0 b = হইব 1 এবং c = হইব -2 কেন -2 দেখো প্লাস এর মাইনাসে যে মাইনাস আর এটার আগে তো মাইনাস আছে তো -2 হইব ক্লিয়ার হইছে বুঝছো আশা করি
কোশ্চেন নাম্বার 8 কইছে যে 5 = 2x, ঠিক আছে। তো 5 = 2x হলে এটার মানে উভয় দিক সমান, তো বাম দিক সমান ডান দিক আর ডান দিক সমান বাম দিক লেখা যায়। তার মানে 2x = আমি 5 লিখতে পারি, ঠিক আছে। তো 2x = 5 কেন, কারণ চলক থাকার সংখ্যাটা আমি এদিকে আনছি। তো 2x = 5 বলে 2x + 5 সমানের ডান দিকে বাম দিকে আইলে যাবে -5 = 0। এটা আমি লিখতে পারি এখানে যেহেতু x চলক আছে y চলক নাই, আর আমার এই নিয়ম অনুযায়ী লিখতে হলে আমার y চলক লাগে। তো y চলক কি তাইব, আমরা 2x 2 * x লিখতে পারি, প্লাস 0 * y লিখতে পারি, আর প্লাস c মানে -5 লিখতে পারি = 0। দেখো ax + by + c = 0। তো এখানে a সমান 2, b সমান 0 এবং c সমান -5। আশা করি বুঝছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাইবা, ঠিক আছে। আমি চেষ্টা করি নিজের ভাষায় বোঝানোর এবং পড়াশোনার ক্ষেত্রে নিজের ভাষায়, মানে ভাষা যেন কোনো বাধা না হয়, ঠিক আছে। অনেকে কইব স্যারে কেলু হয় না, নিজের লোকাল ভাষা হয়, সিলেটি হয়। আমি লোকাল ভাষায় কইতেছি, বুঝাইতেছি, যারা লোকাল ভাষার স্টুডেন্ট আছে তোমরাই বুঝার লাগে, ঠিক আছে। অনেকে কমেন্ট করে যে স্যারে নিজের ভাষা মাতৃভাষা ভালো করে ব্যবহার করতে জানে না, ঠিক আছে। তো যাই হোক, আমি চেষ্টা করি, কারণ আমি যে স্থানীয় এলাকায় আমি পড়াই, আমার ছাত্ররা এরকমই পড়ে নিজের স্থানীয় ভাষায়। আর নিজের মাতৃভাষায় পড়াইলে নিজের মাতৃভাষায় যে জিনিসটা বুঝি এটা বেশি দিন মনে থাকে, চিরদিন মনে থাকার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে। হ্যাঁ, যদি কেলো ভাষায় তোমরা শিখো, যেমন ইংলিশ তোমার মাতৃভাষা না, এই কারণে পড়তে একটু কঠিন লাগে, তোমরা অনুভব করো, এবং শিখলেও মনে থাকে না বেশি দিন। কেতা লাগে, কারণ এটা তোমার মাতৃভাষা না। এবং নিজের যে মাতৃভাষার মধ্যেও যে লোকাল ভাষা আছে, এই ভাষায় যে কোনো জিনিস যদি পড়ো বুঝবা ভালো, এই কারণে আমি বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো আশা করি বুঝছো, আর বেশি লেকচার দিয়ে লাভ নেই। সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই অ্যান্ড টেক কেয়ার। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু সে, মানে আমি কইতে চাই যে অনুশীলনী 4.1 সমাধান তো সব করছি এখানে, ঠিক আছে। যারা দেখছো আশা করি ভালো লাগবে, পরীক্ষা পারবা এরকম প্রশ্ন পরীক্ষা আইলে। 4.2 যে আছে এটার মধ্যে আছে মোট 4টা প্রশ্ন, এগুলো আমি সমাধান করছি। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্লেলিস্টের লিঙ্ক আছে, অনুশীলনী 4.2 নাম, ঠিক আছে। যারা খুঁজতে অসুবিধা হয় তোমরা অতটুকু লিখবা যে এক্সারসাইজ 4.2 বাই ভবতোষ স্যার, অতটুকু লিখলো তোমরা ইউটিউবের মধ্যে পাইলেই, ঠিক আছে। চ্যানেলে যদি খুঁজতে পারো না, আর যদি মনে করো যে চ্যানেলে খুঁজতে কীভাবে খুঁজতে লাগে আমারে জানাই দাও, তো কমেন্ট করে জানাই, ঠিক আছে, আমি জানানোর চেষ্টা করবো, ঠিক আছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও. That's all for today. See you in the next video. Until then, keep watching, keep sharing, and take care. Bye.